কুসুমপুরে ছিল এক গরিব ফল বিক্রেতা। সে সাইকেলে করে ঘুরে ঘুরে মাথায় করে ফলের ঝাঁকা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ফল বিক্রি করত। আর যেদিন ফল বিক্রি না হতো কোথাও সময় দিত না, সোজা বাড়ি চলে যেত। সে ছিল খুব সৎ একটা মানুষ। সে তার স্ত্রীকে খুবই ভালোবাসতো আর চোখে হারাতো। রূপা, এই রূপা, কোথায় গেলে তুমি? আমি বাড়ি এসেছি, এসো নাকি? আচ্ছা বাবা, সবে তো বাড়ি এলে, বাড়ি এসেই হাঁটতে শুরু করে দিয়েছো? আমি একটু ওইদিকে ঝোপঝাড়গুলো পরিষ্কার করছিলাম, ঘর বাড়ি যেন বন জঙ্গল হয়েছে। তা তুমি এত সকাল সকাল চলে এলে যে? আর বলো না গিন্নি, সারা পাড়ায় এত ঘুরলাম কিন্তু কেউ ফল কিনলো না। পাড়ায় না আর দুটো নতুন ফল ব্যাপারী হয়েছে, তাদের কাছ থেকেই সবাই ফল কিনছে। বিক্রি না হলে যে অত ফল সব পচে যাবে, কি হবে এবার? ওই ফল বিক্রি করেই তো আমাদের সংসার চলে। আচ্ছা গিন্নি, ঘরে চলো, ভাবতে হবে আমাকে। এই ফলগুলো বিক্রির একটা উপায় করতেই হবে, না তো যে আমার অনেক পয়সা লস হয়ে যাবে আমাদের। আচ্ছা, তুমি কিছু ভাবলে যে অতগুলো ফল কিভাবে বিক্রি করবে? আজকের মধ্যেই তো ফলগুলো বিক্রি করতে হবে তোমায়। হ্যাঁ গিন্নি, আমি সেটাই ভাবছিলাম। ভাবছি আমাদের গ্রামে তো অনেক ব্যাপারই হয়েছে, কিন্তু পাশের গ্রামে গিয়ে যদি আমি ফলগুলো ঘুরে ঘুরে বিক্রি করি, তাহলে কিন্তু ফলগুলো বিক্রি হতে পারে। পাশের গ্রামে না ফল ব্যাপারী নেই। আচ্ছা, পাশের পাড়ার তো তুমি কিছুই চেনো না, জানো না। চিনে চিনে তুমি যেতে পারবে তো? আর যদি পাশের পাড়ায় ফল বিক্রি না হয়, তখন তুমি কি করে আসবে অতগুলো ফল নিয়ে? ওই পাশের পাড়াতে বাইরে থেকে যারা ফল বিক্রি করতে যায়, তারা না অনেক দামে ফল বিক্রি করে। আমি দরকার পড়ে কম দামে ফল ছেড়ে দেব। লাভ হয়তো কম হবে, কিন্তু আমার মালগুলো তো বিক্রি হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব মাল বিক্রি করে দিয়ে তাই বাড়ি আসবো। তাতে দু পয়সা লাভ কমাই হোক। কাল যখন অতটা পথ তুমি যাবে, তাহলে আজকে এখনই তুমি শুয়ে পড়ো। একটু রেস্টেরও তো শরীরে প্রয়োজন আছে। আমি এক্ষুনি তোমাকে ভাত বেড়ে দিচ্ছি, এক গাল ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়ো, একটা লম্বা ঘুম দিয়ে নাও। এ কি, তুমি সকাল হতে না হতেই ফলের ঝুড়ি নিয়ে রেডি? কিন্তু তুমি কি হেঁটে হেঁটে যাবে? সাইকেল না নিয়ে মাথায় অত বড় ফলের ঝাঁকা তুলেছো, এতটা পথ কি হেঁটে যাওয়া যায়? না গো রূপা, সাইকেল নিয়ে যাব না। ভিন গায়ের মানুষজন কেমন হয় তার ঠিক আছে, যদি সাইকেলটা চুরি হয়ে যায় তাই কষ্ট হয় হোক, আমি হেঁটে হেঁটেই যাব। তুমি হেঁটে যাবে? তোমার কত কষ্ট হবে বলো তো। এই গ্রাম পার হয়ে পরের গ্রামে যাবে, কতটা পথ হেঁটে যেতে কষ্ট তো হবে তোমার। কি করে যাবে তুমি? কষ্ট হবে গিন্নি, সে তো বুঝতেই পারছি, কিন্তু আমাকে তো এখন একটু বেশি কষ্ট করতেই হবে। আর কিছুদিন পরে আমাদের যে একটা সন্তান নেয়ার কথা ভাবতে হবে, তাই আমাকে এখন একটু বেশি কষ্ট করতেই হবে। তুমি সাবধানে থাকবে, আমি আর দেরি করব না, চলে যাই। সাবধানে যাবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। ভগবান ওর দিকে একটু লক্ষ্য রেখো, বেচারিটা পয়সার জন্য খুব কষ্ট করছে। না, আমি আর দেরি করলে হবে না। ঘরে কাঠ ফুরিয়ে গেছে, পাশের জঙ্গল থেকে গিয়ে কিছু কাঠ কিনে নিয়ে আসতে হবে। দেখি আজকে যদি বেশি কাঠ কিনে নিয়ে আসতে পারি, তাহলে কিছু কাঠ রেখে বাকিটা বিক্রি করে দেব। আর দেরি করে দরকার নেই, একটা কুড়ুল নিয়ে চলে যাই জঙ্গলের দিকে। রূপা চলে যায় জঙ্গলের দিকে কাঠ কাটার উদ্দেশ্যে। না, হাঁটতে হাঁটতে তো বেশ অনেকটা দূরে চলে এসেছি, আর বেশি দূরে গিয়ে লাভ নেই। এই মোটা মোটা গাছগুলো আছে, এই গাছগুলো খুব ভালো কাঠ পাওয়া যাবে কাটলে। দেখি এই গাছগুলোর থেকে যদি কেটে কিছু কাঠ বের করতে পারি। রূপা গায়ের জোর ভোর কাঠ কাটতে লাগলো। অনেক কাঠ কেটে ফেলেছি, আর বেশি কাঠ কাটা যাবে না, তাহলে বাড়ি বয়ে নিয়ে যেতে পারবো না। যেগুলো কেটেছি এইগুলোই মাথায় করে নিয়ে যাই। এত কাঠ তাই মাথায় করে নিয়ে যেতে পারবো? মনে হচ্ছে খুব কষ্ট হবে। হোক গে, এই মাথায় তুলে নিয়েছি, যাই বাবা, বাড়ির দিকে যাই। রূপা কাঠগুলো নিয়ে বাড়ির দিকে চলে গেল। কালকে জঙ্গল থেকে যে কাঠগুলো কেটে এনেছিলাম, সেগুলো তো এখনো আছে, সবটা তো রান্না করে উঠতে পারিনি। তাহলে আজকে যদি গিয়ে আর একটু বেশি করে কাঠ কেটে আনি, তাহলে উনি এসে ওই কাঠগুলো বাজারে বিক্রি করতে পারবে, আর তা থেকে কিছু পয়সাও হবে। না, এটা তো বেশ ভালোই বুদ্ধি। আমি তাহলে প্রত্যেকদিন গিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসবো, আর উনি বিক্রি করবে। আর দেরি করে তাহলে দরকার নেই, সোজা জঙ্গলের দিকে চলে যাই। রূপা নতুন করে কাঠের ব্যবসা করবে ভেবে জঙ্গলে চলে যায় কুড়াল নিয়ে কাঠ কাটার উদ্দেশ্যে।
কালকে তো ঠিক এখান থেকেই গাছ কেটেছিলাম। হ্যাঁ, ঠিক মনে আছে, ওই সামনে একটা গুহা ছিল। ওই গাছের কাঠগুলো না খুবই ভালো, অল্প কাঠেই রান্না হয়ে যায়। তাহলে খুব ভালো হবে, মানুষ আমাদের কাঠই ভালোভাবে কিনতে চাইবে। তাহলে ওই কাজ করি, ওই পাথরখণ্ডটার ওপর উঠে দাঁড়িয়ে কাঠ কাটি। রূপা কালকের মতো আজকেও অনেক সময় ধরে কাঠ কাটতে থাকে। কাঠ কাটতে কাটতে সে এতটাই মগ্ন হয়ে যায়, সে লক্ষ্যই করে না যে কখন রাত গভীর হয়ে গেছে। এই কাঠ কাটতে কাটতে আমি তো বুঝতেই পারিনি যে কখন এত রাত হয়ে গেল। এবার আমি কি করে বাড়ি ফিরবো? উনি থাকলে তো আমাকে নিতে আসতো। এবার কি হবে? শুনেছি এই বনে নাকি জন্তু জানোয়ারের চাপ ভীষণ। ওই তো মনে হচ্ছে কোনো কিছুর গলা পাচ্ছি। ও বাবা, এ তো মনে হচ্ছে বাঘের গলা। কি হবে? বাঘ এদিকে চলে আসবে? না, তার আগে আমাকে লুকাতেই হবে। এই তো পাশে একটা গুহা দেখছি, এই গুহার মধ্যে ঢুকে পড়ি। আজ রাতটা যেভাবেই এই গুহার মধ্যে কাটাবো, তারপর কাল সকালে বেঁচে থাকলে বাড়ি ফিরতে পারবো। রূপা আস্তে আস্তে সেই বিশাল বড় গুহাটার মধ্যে ঢুকে পড়ল। ঢুকে যখন পড়েছি, আজকে রাতটা যেভাবেই হোক এই গুহার মধ্যে কাটাতেই হবে, না তো বাইরে বার হলেই এখন ওই জন্তু জানোয়ারের পেটে আমাকে চলে যেতে হবে। কিন্তু এই গুহার মধ্যে কি দেখছি আমি? এদিকে একটা লাল গাছ, কিরকম অন্যরকম দেখতে যেন গাছটা, আর পুরোটাই হলুদ আর মাঝখানে লাল। আমি তো কোনোদিন এরকম গাছ দেখিনি। আবার ওইদিকে দেখছি একটা অন্য রকমের সবুজ গাছ, তার গোড়াটা যেন অদৃশ্য। এ কিরকম গাছ? এরকম গাছ তো আমি কখনো দেখিনি আগে। এক কাজ করি, ওই সবুজ গাছটা বাড়ি নিয়ে যাই, বাড়ি গিয়ে পুঁতে দেব, তাহলে খুব সুন্দর দেখাবে। রূপা ওই অদৃশ্য রকমের গাছটা হাতে করে তুলে নিয়ে বাড়ির দিকে চলে গেল। সে বাড়ির উঠানে ওই গাছটা পুঁতে দেবে বলে ঠিক করলো। তাই সেই মতোই সে ওই গাছটা বাড়ির উঠানের এক কোণায় নিয়ে গিয়ে রুয়ে দিল গাছটাকে। গাছটা তো রুয়ে দিলাম, এবারে যাই বাড়ির দিকে। কালকে সারাদিন বাড়ি ছিলাম না, বাড়ির অনেক কাজ পড়ে আছে। উনি আজকে বাড়ি ফিরবেন, ওনার জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে। কাল অত কষ্ট করে কতটা কাঠ কাটলাম, কিন্তু ওই বাঘের ভয় থেকে কোনো কাঠই নিয়ে আসতে পারলাম না, বেকার হয়ে গেল। খানিকক্ষণ বাদেই ফল বিক্রি করে রমেশ বাড়ি চলে এলো এবং তার লক্ষ্য পড়ল ওই গাছটার দিকে। এই আমি বাড়ি থেকে যাওয়ার সময় তো এই গাছটা ছিল না। এ কি রকম গাছ? আমি তো কোনোদিন দেখিনি। গাছের গোড়াটা পুরো অদৃশ্য মাটির মতো কালারে দেখাচ্ছে। দেখি গিনির কাছে গিয়ে জিজ্ঞেস করি। রূপা, এই রূপা, আমি বাড়ি চলে এসেছি সেই কখন, তোমার তো দেখা পাচ্ছি না। সামনে এসো, তোমাকে বলেছি না সবসময় সামনে আসবে। তোমার জন্য রান্না করছিলাম, ওই জন্য দেরি হয়ে গেছে আসতে। তা তুমি কখন এলে? আর তোমার ফলের ঝাঁকাই বা কই? ফল কি সব বিক্রি হয়ে গেল? তাহলে তো আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, তোমার আনন্দই হবে আজকে শুনলে। সব ফল না বিক্রি হয়ে গেছে। ওই গ্রামে ফলের চাহিদা খুবই বেশি। যেই গিয়েছি মানুষ তক্ষুনি সব ফল কিনে নিয়েছে। বিক্রি হয়ে গেছে, খুব ভালো হয়েছে। শোনো, তোমাকে একটা কথা বলি। কালকে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, কাঠ কাটতে কাটতে কখন রাত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। হঠাৎ ওই রাত্রে দেখি ওখানে বাঘের আওয়াজ। আমি তাড়াতাড়ি করে একটা গুহার মধ্যে লুকিয়ে পড়েছিলাম। সকালে উঠে তাই আমি ওখান থেকে এসেছি বাড়িতে। আমি বাড়ি চলে এসেছি, তোমাকে আর ওখানে কাঠ কাটতে যেতে হবে না। আমি সময় করে গিয়ে কাঠ কেটে এনে দেব। আর তুমি কোনোদিন যাবে না। আমি বাড়ি ছিলাম না। আর যদি তোমার কিছু হয়ে যেত, তখন কি হতো তোমার বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন অনেক বেলা হয়ে গিয়েছে, তোমার জন্য রান্না প্রায় হয়ে গিয়েছে। আমি ভাত বেড়ে দিচ্ছি, একটু পরে তুমি খেয়ে নাও, চলো। ঠিক আছে, তুমি তাহলে রান্নাটা কমপ্লিট করো। আমি একটু চান করে আসি। চান করে এসে ভাত খেয়ে একটা লম্বা ঘুম দেব। কালকে রাত্রে না আমার একদমই ঘুম হয়নি। ঘুমাতে ঘুমাতে অনেকটা বেলা হয়ে গিয়েছে। এবার উঠতে হবে, আবার ফলের ঝুড়ি নিয়ে বেরোতে হবে। এ রূপা, রূপা ওঠো। তুমি একটু গাছে জল দিয়ে আর মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য চা বসাচ্ছি, চা খেয়ে তাই বার হবে। একটু বাদেই রমেশ যখন গাছে জল দিতে গেল, তখন হঠাৎ দেখলো ওই ছোট্ট গাছটার ওপর রঙিন কিছু আলো এসে পড়ে গাছটা একটা বিশাল বড় টাকার গাছে পরিণত হয়ে গেল। এই রূপা, শিগগিরই এখানে এসো, এই দেখো কি হয়েছে। এ আমি কি দেখছি? এ তো দেখছি জলজ্যান্ত একটা বড় টাকার গাছ। কিভাবে হলো? আমি তো বইতে পড়েছি, রূপকথার গল্পে শুনেছি যে টাকার গাছ হয়। সত্যি তাহলে কি ভগবান আমাদের টাকার গাছ দিল?
হ্যাঁ গো রূপা, আমি তো তাই দেখলাম, হঠাৎ একটা রঙিন আলো এসে গাছের উপর পড়লো আর গাছটা বিশাল একটা টাকার গাছে পরিণত হয়ে গেল। আমাদের এবার থেকে আর কোনো দুঃখ থাকবে না। ওই টাকার গাছ থেকে টাকা পেড়ে সব খরচ করব। আমাকে আর কাটতে হবে না, তোমাকে আর ফল বিক্রি করতে যেতে হবে না। এই টাকার গাছই আমাদের স্বপ্ন পূরণ করবে। আমরা এই টাকার গাছ ধরেই বড়লোক হব। আর যা টাকা থাকবে সব আমরা গরিব মানুষদের বাদবাকিটা দান করে দেব।